পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছেই কেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করলেন? তিনি ২টায় ঢাকায় পৌঁছালেন এবং এরপরই বিকেল ৪:৩০ থেকে জামায়াতে ইসলামী, এনসিপি এবং বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করলেন এবং যতদূর শোনা যাচ্ছে যে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গেও একটি বৈঠক করবেন। সরকারি কর্মকর্তাদের সঙ্গে কিংবা প্রধান উপদেষ্টা কিংবা পররাষ্ট্র উপদেষ্টা, তার যে স্টেক হোল্ডার, তাদের সঙ্গে বৈঠক না করে ঢাকায় পৌঁছে প্রথমেই কেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে? তিনি আসলে কী বার্তা নিয়ে এসেছেন কিংবা কী বার্তা বাংলাদেশ থেকে নিয়ে যেতে চান? এই প্রশ্নটি আসলে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে। কারণ সাধারণত কোনো ধরনের সরকারি সফর হলে সরকারের ঊর্ধ্বতন মন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়, তারপর সেকেন্ডারি হিসেবে তার রাজনৈতিক দলগুলোর সঙ্গে যদি কোনো ধরনের এজেন্ডা থাকে কিংবা রাজনৈতিক দলগুলো যদি কারোর সঙ্গে সাক্ষাৎ করতে চায় সেটি তখন হয়ে ওঠে। কিন্তু পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী ইসহাক দারকে দেখলাম বাংলাদেশে পৌঁছেই তিনি হয়তো দুপুরে খেয়েছেন কিনা জানি না, বিশ্রাম করেছেন কিনা তাও বুঝতে পারছি না, এসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসলেন এবং রাজনৈতিক দলগুলো পাকিস্তান দূতাবাসে গেলেন এবং বহুদিন পর পাকিস্তান দূতাবাস সরব হয়ে উঠল, যেটি আগে যেমন ভারতের দূতাবাস অনেক বেশি সরব থাকতো, রাজনৈতিক দলগুলো সেখানে যেত, আলাপ আলোচনা হতো, ঠিক একই রকমভাবে পাকিস্তান দূতাবাসের মধ্যে। পাকিস্তানকে বোঝার চেষ্টা করছে সামনের দিনের রাজনীতি কোন দিকে মোড় নেবে, বাংলাদেশের নির্বাচন কেমন হবে, রাজনৈতিক দলগুলো তাদের সংস্কার প্রক্রিয়া নিয়ে কেমন আগ্রহ, কারা আগ্রহ, কতটুকু আগ্রহ, কারা আগের যে সংবিধান ছিল সেই সংবিধানে পরিবর্তন চাচ্ছে, পরিবর্তন কারা চাচ্ছে না, রাজনৈতিক দলগুলো আসলে সংস্কার প্রক্রিয়া নিয়ে কিভাবে অ্যাক্ট করছে এবং সামনের রাজনীতিতে এই সংস্কার প্রক্রিয়া বা সংস্কার কী ধরনের প্রভাব ফেলতে পারে এবং কারা রাজনৈতিক ক্ষমতায় আসতে পারে, সেই বিষয়গুলোর কি কিছু ধারণা নেওয়ার জন্য আসলে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছেন, এসেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন, নাকি যে আগামীতে যারা এটা বোঝার চেষ্টা করছেন আগামীতে কারা রাজনৈতিক ক্ষমতায় যাবেন, যারা রাজনৈতিক ক্ষমতায় যাবেন তাদের সঙ্গে কিভাবে ডিল করতে হবে এবং সেই কর্মসূচিগুলো, তাদের যে প্ল্যান পরিকল্পনা বাংলাদেশের সঙ্গে কিভাবে সম্পর্ক উন্নয়ন করবেন, সেই পরিকল্পনা তারা কিভাবে সাজাবেন, সেগুলো বোঝার জন্য এসেছেন। কারণ ইতিমধ্যে আমরা দেখেছি বাংলাদেশের সঙ্গে যে পাকিস্তানের ট্রেড গ্যাপ প্রায় 10 গুণ। এতদিন তো হয় নাই, নতুন করে যা শুরু হয়েছে। পাকিস্তান গত কয়েক বছর ধরে এখন পর্যন্ত যা দেখতে পাচ্ছি, পাকিস্তানে বাংলাদেশ রপ্তানি করে মাত্র $6 কোটি পণ্য, আর পাকিস্তান বাংলাদেশে রপ্তানি করে প্রায় $70 বা $65 পণ্য। ট্রেড গ্যাপ অনেক বেশি, সেগুলো কমানোর জন্য আসলে বাংলাদেশ এবং পাকিস্তান দুই দেশ কীভাবে কাজ করবে তার আগেই কিন্তু বাণিজ্যমন্ত্রী জাম কামাল খানকে পাঠিয়েছেন। এর আগে স্বরাষ্ট্র উপমন্ত্রী বাংলাদেশে এসেছেন, অর্থাৎ গত 1 বছরের মধ্যে বাংলাদেশে পাকিস্তানের 3 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী এসেছেন, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং বাণিজ্য, এবং এর মাঝে একবার স্বরাষ্ট্র পররাষ্ট্র সচিব আমনা বালুচ এসেছিলেন। অর্থাৎ বাংলাদেশকে ঠিক ভালো করে বোঝার চেষ্টা করছেন সামনের দিকে বাংলাদেশের রাজনীতি কোন দিকে মোড় নেবে এবং ভারত সেই জায়গায় কিভাবে অ্যাক্ট করে সেই বিষয়গুলো হয়তো বোঝার চেষ্টা করছেন। রাজনৈতিক দলগুলো বৈঠক শেষ করে বের হয়ে যে বিষয়গুলো বলছেন যে তারা আলাপ আলোচনা করেছেন যে দুই দেশের সম্পর্ক, ব্যবসা বাণিজ্য কীভাবে স্ট্রেংথেন করা যায় এবং যেহেতু দুটিই মুসলিম দেশ সেখানে তাদের ভ্রাতৃত্ব এবং সাংস্কৃতিক বিনিময় কীভাবে করা যায়। সেই জায়গায় এনসিপি একটি বিষয় এনেছে যে পাকিস্তানের সঙ্গে সামনের দিনের যত ধরনের সম্পর্কই আগাবে তার আগে 71-এ যে পাকিস্তান বাংলাদেশের সঙ্গে যে আচরণ করেছেন তার একটা হিস্সা এবং হ্যাস্তন্যস্ত করতে হবে, তারপরেই মূলত এনসিপির বক্তব্য হচ্ছে পাকিস্তানের সঙ্গে অন্যান্য সব ক্ষেত্রে সম্পর্ক এগিয়ে নিতে পারবে। 71-এ যে সংকট সমস্যা আছে 71 প্রশ্নে, সেইগুলোর সমাধান আগে পাকিস্তানকে করতে হবে, তারপর তাদের সঙ্গে সম্পর্কের ব্যাপারগুলো আসবে। আপনাদের কাছে আসলে কি মনে হয় পাকিস্তান কি চায় বাংলাদেশে এবং কেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগে বৈঠক করলো? জানাতে পারেন কমেন্ট বক্সে।